হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সেভেন্স 420 তে আমরা যে এমসিইউ বা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সটা শুরু করেছি, তার এই পর্যন্ত 16টা সিনেমা আমরা দেখেছি। আজকে আমরা 17 নম্বর সিনেমা সম্পর্কে জানবো। আর থাম্বনেল দেখেই তোমরা জানতে পেরেছো যে আজকের সিনেমাটির নাম হচ্ছে থোর র্যাগনারক। আর এই সিনেমাটি রিলিজ পেয়েছিল 2017 সালে। আর ওই সময় এই সিনেমাটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল বাংলাদেশে প্রায় 1800 কোটি টাকা এবং বক্স অফিসে আয় করেছিল 8,500 কোটি টাকার উপরে। তো বুঝতেই পারছো মোটামুটি 6,000 কোটি টাকা লাভ করেছে। তবে এই সিনেমার সবচেয়ে বেস্ট পার্টটা হচ্ছে এই সিনেমাটির কাহিনী। তবে কি বলবো, এই পর্যন্ত মার্ভেলের যে কয়টা সিনেমা আমরা এক্সপ্লেন করেছি কোনোটার কাহিনী খারাপ হয়নি। তবে তারপরেও থোরের আগের সিনেমাটির চেয়ে এই সিনেমার কাহিনীটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। শুধুমাত্র আমার না, বেশিরভাগ মানুষেরই ভালো লেগেছে। আর এই জন্য এই সিনেমাটির IMDb রেটও অনেক বেশি, 10-এ 7.9। তো বাড়তি কোনো কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে যাব। আর তোমরা অনেকে বিরক্ত হতে পারো যে কেন রেগুলারলি ভিডিও আসছে না। এটার কারণ আমি অলরেডি গত ভিডিওতে বলে দিয়েছি যে অ্যাকচুয়ালি আমাদের এই চ্যানেলে কোনো মনিটাইজেশন নাই এবং কোনো স্পন্সরশিপও নাই। আমরা জাস্ট এই চ্যানেলটা রানিং রাখার জন্য বা এই চ্যানেলের যে অডিয়েন্স রয়েছে তাদেরকে ধরে রাখার জন্য কন্টেন্ট দিচ্ছি। এই কারণে আমরা 3 দিন গ্যাপ নিয়ে ভিডিও দিচ্ছি। তো আজকে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি। আশা করছি আগামী 7-10 দিনের ভেতর মনিটাইজেশন চলে আসবে, তারপর রেগুলারলি আমরা ভিডিও দেবো, কোনো সমস্যা নেই। তো চলো আমরা এখন মূল ভিডিওতে যাই। তো কাহিনী শুরু হয় সোকোভিয়া ব্যাটলের 2 বছর পর থেকে। মানে আমরা অ্যাভেঞ্জার এজ অফ আল্ট্রনের সিনেমাটি দেখেছিলাম, মানে ওই রোবটদের সাথে অ্যাভেঞ্জারদের লড়াই। সেই সিনেমার লাস্টে কিন্তু আমরা দেখেছিলাম যে অ্যাভেঞ্জাররা আল্ট্রনদের পরাজিত করার পরে থোর যখন পৃথিবী থেকে রওনা হয়েছিল ওই ইনফিনিটি স্টোন নিয়ে এটা জানার উদ্দেশ্যে যে এটা কি কাজে লাগবে। আর তার সাথে তার এটাও সন্দেহ হচ্ছিল যে তাদের অ্যাসগার্ডের যে বাকি ইনফিনিটি স্টোনগুলো রয়েছে সেগুলোকে চুরি করার চেষ্টা করছে। তো এই জন্য দ্রুত পৃথিবী ছেড়ে চলে যায় হচ্ছে অ্যাসগার্ডে। আর এরপর ইন্ট্রোর পরে যখন মেন সিনেমাটি চালু হয় তখন আমরা দেখি অগ্নিদানব স্যাটার থরকে বন্দী করে রেখেছে তার নিজ গ্রহ মুসপেলাইম বা এরকম কোন একটা নাম হবে। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, থর অ্যাসগার্ডে যাওয়ার আগে ও পরে যে ইনফিনিটি স্টোনটা পেলো ওটা সম্পর্কে আরো বিস্তারিত জানার উদ্দেশ্যে বিভিন্ন প্ল্যানেটে ভ্রমণ করছিল যে কই থেকে বিস্তারিত তথ্য জানতে পারবো ইনফিনিটি স্টোন সম্পর্কে, বাকি এই স্টোনগুলো চুরি করার চেষ্টা করছে। আর তখন সেখানে গিয়ে স্যাটারের হাতে ধরা পড়েছে আমাদের থর। তবে এখানে উল্লেখ্য, থর এখানে ইচ্ছা করে নিজেকে বন্দী বানিয়েছে যাতে স্যাটারের কাছ থেকে বিস্তারিত তথ্য বের করতে পারে। আর তাছাড়া থর স্বপ্নে দেখেছিল যে এই স্যাটার তাদের অ্যাসগার্ডকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। তো এই রহস্যটা জানতেও মূলত নিজ থেকে সেখানে ধরা দিয়েছে। তো যাই হোক, থর যখন এরপর স্যাটারকে জিজ্ঞেস করে সম্পর্কে, তখন স্যাটার বলে অ্যাসগার্ড এখন ওডিনও নেই আর তুমিও আমার কাছে বন্দী, আর এই জন্য অ্যাসগার্ডকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তো থর তখন জিজ্ঞেস করে কিন্তু কিভাবে তুমি অ্যাসগার্ডকে ধ্বংস করবে? আর তখন স্যাটার জানায় আমার মাথায় যে মুকুটটা রয়েছে এটা যদি আমি অ্যাসগার্ডে লুকিয়ে থাকা ইন্টারনাল ফ্লেমের সাথে যখন একসাথে করব তখনই সেখান থেকে জন্ম নেবে একটা ভয়ঙ্কর দানবের, যেটার নাম হচ্ছে র্যাগনারক, এবং সে তোমাদের অ্যাসগার্ডকে পুরোপুরি ধ্বংস করে দেবে। তো তোমরা বুঝতেই পারছো এই সিনেমার নাম র্যাগনারক, আবার ওই মেইন ভিলেনটাও হবে র্যাগনারক। তো ওকে নিয়ে মূলত কাহিনীটা আর কি এই সিনেমার। তো যাই হোক, এই কথাই থর বুঝতে পারে সে যদি অ্যাসগার্ডকে বাঁচাতে চায় বা তাদের গ্রহকে যদি বাঁচাতে চায় তাহলে র্যাগনারকের জন্ম হওয়া থেকে অবশ্যই আটকাতে হবে। তো এই জন্য থর প্ল্যান করে যে এই শ্যাটারের মুকুটটাও নিয়ে যাবে যাতে এই মুকুট দিয়ে র্যাগনারককে কখনোই জন্ম না দিতে পারে। আর এই জন্য এখন একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ফাইট করা। তো তখনই থর করে কি তার যে হাতিয়ার ছিল মিওনিয়ার, সেটা এক জায়গায় লুকিয়ে রেখেছিল, সেটা তার হাতে নিয়ে আসে এবং নিজেকে বন্দী অবস্থা থেকে মুক্ত করে ফেলে। আর তারপর শুরু হয় থর ভার্সেস শ্যাটারের লড়াই। আর এই লড়াইয়ের মধ্যে আমরা দেখি শ্যাটারের পুরো যে বাহিনী রয়েছে তারা এসে হাজির হয় এবং তারা সমস্ত শক্তি দিয়ে থরের সাথে লড়াই করে। কিন্তু বুঝতে হবে এটা থর, বজ্রের দেবতা। তো থরের সামনে ওরা কেউ টিকতেই পারে না এবং ফাইনালি শ্যাটারকে মেরে ওই মুকুটটা থর নিয়ে নিতে সফল হয়। কিন্তু তারপর এখানে এত বেশি শ্যাটারের বাহিনী আসে যে থর তখন চিন্তা করে যে আমার এখানে হুদাই মারামারি করে কোনো লাভ নেই, আমি এখান থেকে ডাইরেক্ট অ্যাসগার্ডে ফিরে যাই। তো এই জন্য সে হাইমডালকে অর্ডার দেয় যে বাইফ্রস্ট খুলে দেওয়ার জন্য, কিন্তু বারবার সিগন্যাল দেওয়া সত্ত্বেও বাইফ্রস্ট কিছুতেই ওপেন হয় না। আর এদিকে যখন আমাদের অ্যাসগার্ডের বাইফ্রস্টের ওই জায়গাটি দেখানো হয় আমরা দেখি বাইফ্রস্টের যে পাহারাদার, সেই পাহারাদার এখন চেঞ্জ হয়েছে, এখন হাইমডাল আর পাহারাদার নয়, তার জায়গায় কাজ করছে স্কার্স নামের একজন নতুন ব্যক্তি। আর সে মূলত বাইফ্রস্টের কাজের মনোযোগ বাদ দিয়ে সুন্দরী সুন্দরী মহিলাদের নিয়ে গল্প করতে ব্যস্ত, মানে তোমার ফ্রেন্ড সার্কেলের ওই লুচ্চা বন্ধুর মতো আর কি এটা। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখি বারবার বাইফ্রস্ট ওপেন না হওয়ার কারণে থর তো পাগলের মতো হাইমডালকে ডাকতে শুরু করে। আর এরই মধ্যে থরের সামনে হাজির হয় ওই প্ল্যানেটে থাকা ভয়ঙ্কর একটা ড্রাগন। আর তখন থর ফাইট শুরু করে ওই ড্রাগনটির সাথে এবং সে করে ওই মিওনিয়ার হাতিয়ারটি ড্রাগনের মুখে রেখে দেয়। তো এর ফলে ওই মিওনিয়ারের ওজনে ওই ড্রাগনটি নিচে পড়ে আটকে যায়। আর এদিকে থর তো বারবার সিগন্যাল পাঠাচ্ছিল হাইমডালকে। তো এই ডাকের আওয়াজটি নতুন ওই গার্ড না পেলেও সেখানে যে তোমার মহিলাগুলো ছিল তাদের কানে পৌঁছায়। আর তখনই স্কার্স ওই নতুন পাহারাদার করে কি বাইফ্রস্ট ওপেন করে দেয়। আর এর ফলে থর ওই মুকুটটি নিয়ে সোজা পৌঁছে আসে অ্যাসগার্ডে। কিন্তু থরের পেছন পেছন সেই ড্রাগনটিও সেখানে প্রায় পৌঁছে গিয়েছিল, কিন্তু তখনই স্কার্স করে কি বাইফ্রস্টটি কোনো রকমে বন্ধ করে দেয়। তো এর ফলে যেটা হয়, ড্রাগনটির পুরো বডি ঢুকতে পারে না এবং বডি থেকে মাথায় আলাদা হয়ে যায়, মানে ড্রাগন এখানে খিসমে আব্দুল্লাহ হয়ে গেছে। তো যাই হোক, থর যখন অ্যাসগার্ডে আসে তখন সে হাইমডালকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করে হাইমডাল কোথায়। আর ওই মুহূর্তে স্কার্স তাকে জানায় আসলে কিছুদিন আগে ওডিন তাকে বিশ্বাসঘাতক ঘোষণা করেছিল, আর এই কারণে সে নিজে এখান থেকে পালিয়ে গিয়েছে আর তার জায়গায় আমাকে দায়িত্বে রাখা হয়েছে। তো এই কথা শুনে থর ডাইরেক্ট রেগে রওনা হয় অ্যাসগার্ডের যে রাজমহল সেখানের উদ্দেশ্যে। আর ওখানে গিয়েও দেখতে পায় যে ওর ভাইয়ের বিশাল একটা মূর্তি করা হয়েছে। আর এরপরও যখন আরো কিছুটা এগিয়ে যায় তখন লক্ষ্য করে থর আর লোকেরা একটা ড্রামা চালাচ্ছে, মানে যেরকম আর কি তোমার মঞ্চনাটক হয় সেরকম মঞ্চনাটক হচ্ছে, যেখানে আমরা দেখতে পাই থর
থর, লোকি আর ওডিন সেজে মানে শিল্পীর অভিনয় করে দেখাচ্ছে, আর এটা ওডিন অ্যাসগার্ডের প্রজাদের সাথে বসে বসে সুন্দর করে উপভোগ করছে। তো থর এটা দেখে তো অবাক হয়ে যায়। আর এর কারণটা হচ্ছে দুটো। প্রথম কারণটা হচ্ছে শ্যাটার তাকে বলেছিল যে ওডিন এখন আর অ্যাসগার্ডে নেই, আর দ্বিতীয় কারণটি হচ্ছে ওর বাবা তো এরকম ছেলে মানুষই করার প্রশ্নই ওঠে না। তো এর জন্য সঙ্গে সঙ্গে করে কি ওই নকল ওডিনের কাছে যায় এবং হ্যামারটা দূরে ছুড়ে দিয়ে নকল ওডিনের পেছনে হাত রেখে দেয়। আর এখানে কিন্তু আমরা দুটো জিনিস অলরেডি জানি। প্রথমটা হচ্ছে লোকি ইচ্ছা করলে যে কারো রূপ নিতে পারে, আর দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে থরের যে মিওনিয়ার হাতিয়ারটা রয়েছে সেটা যদি থর ছুঁড়ে মারে সেটা সোজা কিন্তু আবার থরের হাতেই ফিরে আসে। তো বুঝতেই পারছো থরের হাত যেহেতু ওডিনের মনে করো ঘাড়ে রয়েছে, তো ওই মিওনিয়ার সরাসরি ওডিনের মুখে আসবে, মুখ মনে করে একবার শেষ হয়ে যায়, মারা পড়বে। কিন্তু যখন প্রায় ওটা কাছেই চলে আসবে তখনই লোকি করে কি তার আসল রূপে ফিরে আসে। আর এরপর থর যখন লোকির উপর একটু জোর খাটায় তখন জানতে পারে যে ওর বাবা মিডগার্ডে মানে পৃথিবীতে চলে গিয়েছে। আর এরপরে আমরা দেখতে পাই থর আর লোকি দুজনে মিলে তার বাবাকে খুঁজতে পৃথিবীতে হাজির হয়েছে। তোরা যখন পৃথিবীতে আসে তখনই হঠাৎ করে থরের পাশ থেকে থরের ভাই লোকি একটা পোর্টালের মাধ্যমে অদৃশ্য হয়ে যায়, আর তার জায়গায় থর সেখানে একটা ভিজিটিং কার্ড পায় যেখানে 177A ব্লেকার নামের একটা অ্যাড্রেস ছিল। তো ওটা দেখে থর সোজা পৌঁছে যায় সেই অ্যাড্রেসে, আর তখনই থর সেখানে গিয়ে সামনাসামনি হয় ডক্টর স্ট্রেঞ্জের। আর আমরা তো জানি ওই অ্যাড্রেসটা ছিল হচ্ছে নিউ ইয়র্ক সিটির যে পবিত্র স্থান যেটা আমরা ডক্টর স্ট্রেঞ্জ সিনেমাতে দেখেছি সেই স্থানটি, এবং ডক্টর স্ট্রেঞ্জের দায়িত্ব ছিল নিউ ইয়র্কের এই পবিত্র স্থানটি রক্ষা করার। এবং এখানে আমরা যে একটা সিন দেখতে পাই যে থর আর ডক্টর স্ট্রেঞ্জ বেশি কথা বলছে, এই দৃশ্যটা আমরা কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখেছিলাম। তো এখানে একটা বিষয় চিন্তা করো, ডক্টর স্ট্রেঞ্জ সিনেমা রিলিজ পেয়েছিল থরের এই সিনেমাটির 14 মাস পূর্বে, কিন্তু 14 মাস পূর্বে যে সিনেমাটি রিলিজ পেয়েছে সেই সিনেমারই পোস্ট ক্রেডিট সিনে তোমার এই দৃশ্যটা দেখানো হয়েছে। তাহলে মার্ভেল একসাথে কতগুলো সিনেমার কাজ করে বুঝতেই পারছো। তো যাই হোক, আমরা যারা পোস্ট ক্রেডিট সিন দেখেছিলাম তারা আমরা কিন্তু জানি যে ডক্টর স্ট্রেঞ্জ নতুন দায়িত্ব নিয়েছে, সেটা হচ্ছে পৃথিবীর বাইরে থেকে আসা যে কোনো মানুষ বা প্রাণী দ্বারা যদি পৃথিবীর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাদের একটা লিস্ট তৈরি করেছে, আর সেই লিস্টে থরের ভাই লোকির নামও রয়েছে। আর এই কারণে লোকিকে বন্দী করা হয়েছে। কিন্তু থর তখন জানায় যে লোকি এখানে কোনো সমস্যা ক্রিয়েট করতে আসেনি, তারা তাদের পিতা ওডিনকে খোঁজার জন্য এখানে এসেছে, আর বাবাকে খুঁজে পেলে ভদ্রমতো এখান থেকে চলে যাবে। তো ডক্টর স্ট্রেঞ্জ যখন জানতে পারে ওরা ওদের বাবাকে খুঁজে পেলে এখান থেকে চলে যাবে, তখনই সে থরকে জানায় তোমার বাবা এখন নরওয়েতে রয়েছে। আর তখনই সে থরের সামনে একটা পোর্টাল ওপেন করে দেয়, আর এর সাহায্যে ওরা সোজা নরওয়েতে বাবার কাছে পৌঁছতে পারবে। কিন্তু থর তখন ডক্টর স্ট্রেঞ্জকে জিজ্ঞাসা করে আমি কি আমার ভাইকে সঙ্গে নিয়ে যেতে পারি? আর তখন আমরা দেখি ডক্টর স্ট্রেঞ্জ লোকিকে তার জাদু থেকে মুক্ত করে দেয়। তো লোকি এখানে মুক্ত হয়ে প্রথম কথাটা বলে যে আমি 1 ঘন্টা ধরে এভাবে খালি উপর থেকে নিচেই পড়ছিলাম, মানে বুঝতে পারছো ডক্টর স্ট্রেঞ্জের জাদুর পাওয়ার কত। তো যাই হোক, এরপর ওরা দুজনে করে কি সোজা নরওয়েতে চলে আসে। আর এখানে এই দৃশ্য দেখে আমার একটা কথা মনে হয়, ডক্টর স্ট্রেঞ্জের উচিত ছিল একটা ট্রান্সপোর্ট কোম্পানি খোলা। তার বিমান লাগতো না, কোনো কিছু লাগতো না, খালি জাদু দিয়ে মনে করো আমেরিকা থেকে ইন্ডিয়া পর্যন্ত মানুষ পাঠাতে পারতো, আমরাও তাড়াতাড়ি যেতে পারতাম, ডক্টর স্ট্রেঞ্জেরও ব্যবসা হতো অনেক। তো যাই হোক, থর আর লোকি যখন নরওয়েতে পৌঁছায় সেখানে গিয়ে ওরা ওদের বাবা ওডিনকে সামনাসামনি দেখতে পায়। তো থর তখন তার বাবাকে দেখেই জানায় চলুন বাবা আপনাকে আমরা নিতে এসেছি। কিন্তু ওডিন তখন থরকে জানায় দেখো আমার সময় শেষ হয়ে এসেছে, তোমাদের মা আমাকে ডাকছে আর সেখানে আমাকে যেতে হবে। আর এর সঙ্গে সঙ্গে এটাও জানায় যে র্যাগনারও খুব তাড়াতাড়ি অ্যাসগার্ডকে ধ্বংস করতে চলেছে। আর তখন থর বলে আমি তো শ্যাটারকে মেরে ফেলেছি, ওর মুকুটও ছিনিয়ে নিয়েছি, তো এখন র্যাগনারকের উদয় হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু থরের বাবা ওডিন এই কথা শুনে জানায় ভবিষ্যৎবাণী কখনোই ভুল হতে পারে না, তুমি যতই চেষ্টা করো না কেন র্যাগনারকের জন্ম তুমি আটকাতে পারবে না এবং অ্যাসগার্ডকে তুমি ওর হাত থেকে বাঁচাতে পারবে না, কারণ আমি মারা গেলে সে চলে আসবে। আর যতদিন আমার নিঃশ্বাস চলছিল ততদিনই সে আটকে ছিল, কিন্তু এখন তার আসার সময় হয়ে গিয়েছে। তো এখানে আমরা সবাই মনে করি হয়তো র্যাগনারকের কথাই বলছে, বাট অ্যাকচুয়ালি র্যাগনারক না। থর তখন জিজ্ঞাসা করে বাবার কাছে যে আপনি কার কথা বলছেন। আর তখন ওডিন এই সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর ক্যারেক্টার মৃত্যুর দেবী হেলার সম্বন্ধে জানায়। তো ওডিন এখানে বলে তোমাদের বোন হেলা হচ্ছে আমার প্রথম সন্তান, আর সে একসময় অ্যাসগার্ডের সেনাবাহিনীর লিডার ছিল, কিন্তু লিডার হওয়ার পরে সে এতখানি উচ্চাকাঙ্ক্ষী হয়ে গিয়েছিল যে সে আমার কথা না শুনেই 9টা গ্রহকে পুরোপুরি দখল করার চেষ্টা করেছিল। আর তখন আমি বাকি সবাইকে রক্ষা করার জন্য তাকে বন্দী বানিয়েছিলাম, কিন্তু আমার নিঃশ্বাস চলে যাওয়ার পরে সে মুক্তি হয়ে যাবে এবং এখানে সে হাজির হবে, আর তাকে আটকানোর দায়িত্ব এখন থেকে সম্পূর্ণ তোমার। তো এই কথা বলে ওডিন সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, পটল তুলে যায় আর কি। আর এরপর দেখা যায় ওডিন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সেই স্থানে হাজির হয়ে যায় গডেস অফ ডেথ হেলা। আর হেলা এসে থর আর লোকির উদ্দেশ্যে জানায় আমার সামনে মাথা নিচু করো, কিন্তু বুঝতে হবে থর আর লোকিও তো কম নয়। তো থর তখন রেগে গিয়ে তার হাতিয়ার মিওনিয়ারটি হেলার দিকে ছুঁড়ে মারে, কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে হেলা থরের মিওনিয়ারটি ধরে নিমিষে চাপ দিয়ে ধ্বংস করে দেয়। তো এটা দেখে লোকি তো মনে করো মুতে দেয় প্যান্ট ধরে, মানে লোকে এখানে ভাবতে শুরু করে ও যদি থরের হাতিয়ারে এরকম ল্যাটাফ্যাটা করে দেয় তাহলে আমাদের কি অবস্থা করবে। তো এই কথা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বাইফ্রস্ট ওপেন করে থরকে নিয়ে অ্যাসগার্ডের দিকে রওনা হয়, কিন্তু ওদের পেছনে তখন হেলাও নিয়ে ফেলে। এবং যখন ওরা বাইফ্রস্টের রাস্তায় ছিল তখন হেলা করে কি লোকে আর থরকে ওই রাস্তা থেকে বের করে দিয়ে উল্টো হেলা একা পৌঁছে যায় অ্যাসগার্ডে। আর অ্যাসগার্ডে পৌঁছে হেলা করে কি বাইফ্রস্টের কাছে থরের যে 2টা বন্ধু ছিল সেই 2 বন্ধুকে মেরে ফেলে। আর তখন বাইফ্রস্টের যে আরেকটা পাহারাদার ছিল স্কার্স নামে, ও করে কি তাড়াতাড়ি করে মাথা নিচু করে হেলাকে সম্মান জানায়। তো এই কারণে হেলা খুশি হয়ে ওকে দলে নিয়ে নেয়। আর এরপর আমরা দেখতে পাই হেলা অ্যাসগার্ডের সমস্ত সেনাবাহিনীর সামনে উপস্থিত হয়েছে। তো এখানে হেলা বলে আমি হলাম ওডিনের প্রথম
প্রথম সন্তান হেলা, আর আমার বাবা ভাই কেউ বেঁচে নেই। তো এখন থেকে এই পুরো সাম্রাজ্যের রানী হলাম আমি। আর আমার বাবা এই 9টা গ্রহ বাদে আর কিছুই বুঝতো না, কিন্তু আমি চাই এই পুরো ইউনিভার্সকে নিজের কবজায় নিতে। তো কে কে আমার এই কাজে সাথে রয়েছে তারা আমার সামনে মাথা নিচু করো। কিন্তু তখনই সেখানে উপস্থিত থরের যে একজন বন্ধু, যে আবার বর্তমান সেনাবাহিনীর প্রধান, ও কারিকি হেলার উপরে বিদ্রোহ ঘোষণা করে দেয় এবং তার সেনাবাহিনী নিয়ে হেলার সাথে লড়াই করতে শুরু করে। তো এখানে আলটিমেটলি কি হবে আমরা তো জানতামই, কারণ থর আর লোকে যদি পালিয়ে যায়, চিন্তা করো এরা তাহলে হেলার সামনে কি। এবং সত্যি তাই হয়, আমরা দেখতে পাই হেলা চোখের পলকে ওদের সবাইকে মেরে ফেলে। আর তারপর উপস্থিত হয় হচ্ছে অ্যাসগার্ডের মেইন রাজকক্ষে। আর ওখানে আমরা রাজকক্ষের চারদিকে অনেক ছবি দেখি, আর ওই ছবি দেখিয়ে হেলা বলে, দেখো চারদিকে কত শান্তির ছবি দেখছো তাই না স্কর্স, এর সবই কিন্তু মিথ্যা, আসল ছবি আমি তোমাকে দেখাচ্ছি। তো এটা বলে হেলা করে কি রাজপ্রাসাদের যে সিলিং ছিল সেটা ভেঙে দেয়। আর তখন আমরা সেখানে কিছু লুকানো ছবি দেখতে পাই, যেখানে আমরা দেখি ওডিনে একসময় সাম্রাজ্য বিস্তারের জন্য অনেক পাগল ছিল এবং হেলাকে সে সেনাপতি বানিয়ে একের পর এক গ্রহ দখল করতে শুরু করে বা প্রভাব বিস্তার করতে শুরু করে এবং বিভিন্ন জায়গার সম্পদ এনে এই অ্যাসগার্ডকে এত সমৃদ্ধ করা হয়েছে। কিন্তু একটা সময় সে যখন বুঝতে পারে যে হেলার লক্ষ্য অডিনের চেয়ে অনেক বড়, যে হেলা শুধুমাত্র 9টা গ্রহ নয়, সে পুরো ইউনিভার্সকে দখল করতে চায়, তখনই অডিন ভয় পেয়ে যায় আর এই কারণে সে হেলাকে বন্দী বানিয়ে ফেলে। আর হেলার যে অনুগত মেন সৈন্যগুলো ছিল তাদের সবাইকে রাজপ্রাসাদের নিচেই জীবিত সমাধিস্থ করে দেয়। আর এরপর হেলা বলে, কিন্তু এখন সময় এসেছে আমি আমার সেনাদের আবার জীবিত করব। তো যাই হোক, এরপর হেলা সেখান থেকে সোজা পৌঁছে যায় হচ্ছে অ্যাসগার্ডের একটা গোপনীয় রুমে, যেখানে ট্রেসারেক্টের মতো আরো অনেক ইনফিনিটি স্টোন ছিল। এখানে হেলা কিন্তু সেটারের মুকুট, ট্রেসারেক্ট এবং অন্যান্য ইনফিনিটি স্টোন সব দেখতে পেয়েছিল, কিন্তু ওগুলো না নিয়ে সে নেয় হচ্ছে ইটারনাল ফ্লেম। আর এই ইটারনাল ফ্লেম হাতে নিয়ে সে সোজা পৌঁছে যায় হচ্ছে এই মহলের একদম বেসমেন্টে, যেখানে ওর যে খাস সৈনিকরা ছিল তাদেরকে জীবিত দাফন করা হয়েছিল। তো ওখানে গিয়ে সে করে কি ওই ইন্টারনাল ফ্লেমের সাহায্যে ওই সমস্ত সৈন্যদের পুনরায় জীবিত করে ফেলে। বাট এখানে আমরা দেখতে পাই সৈন্যগুলো যে মানুষ হয়েছে তা নয়, এগুলো মনস্টারই তৈরি হয়েছে আর কি। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ওখানে আমরা একটা বিশালাকার নেকড়েকে দেখতে পাই, আর এটা হচ্ছে হেলার সবচেয়ে প্রিয় হাতিয়ার, যার নাম হচ্ছে ফেনরিস। তো যাই হোক, এরপর হেলা করে কি স্কার্সকে নতুন যে ডেড আর্মি হলো সেই পুরো ডেড আর্মি সেনাপতি বানিয়ে দেয়। আর তারপর ওনা হয় বাইফ্রস্টের দিকে, যাতে বাইফ্রস্টের সাহায্যে ওরা আমাদের পৃথিবীতে আসতে পারে এবং আমাদের জায়গায় দখল করে নিতে পারে। কিন্তু বাইফ্রস্টে পৌঁছে ওরা দেখতে পায় যে বাইফ্রস্টের যে তরলটা রয়েছে, আই মিন যেটা চাবির মতো কাজ করে, সেটা ওখান থেকে কেউ চুরি করে নিয়ে গিয়েছে। তো হেলা তখন প্রচন্ড রেগে যায় এবং আদেশ দেয় এই পুরো অ্যাসগার্ডে সাধারণ মানুষ হোক বা যেই হোক যারা আমার বিরুদ্ধে রয়েছে তাদের সবাইকে আমার সামনে এসে হাজির করো। আর অন্যদিকে আমরা দেখতে পাই বাইফ্রস্টের যে সাবেক পাহারাদার, আই মিন হাইমডাল, সে করেছে কি অ্যাসগার্ডের সাধারণ মানুষদেরকে হেলার ওই বাহিনীর হাত থেকে রক্ষা করার জন্য জঙ্গলে একটা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে। আর তার কাছে আমরা বাইফ্রস্টের যে চাবিটাও দেখতে পাই, মানে ওই বাইফ্রস্টের চাবিটা চুরি করে এনেছে আর কি, যাতে হেলাই অ্যাসগার্ড থেকে অন্য কোথাও যেতে না পারে এবং অন্য কোনো গ্রহকে বাস না দিতে পারে। আর এখান থেকে সিন চেঞ্জ হয়ে আমরা দেখতে পাই থর বাইফ্রস্টের ওই রাস্তা থেকে ছিটকে সোজা গিয়ে পড়ে সাকার নামের একটা গ্রহের আবর্জনার উপর। তবে ও কিছু বুঝে ওঠার আগে সেখানে একটা স্পেসশিপ এসে উপস্থিত হয় এবং ওর মধ্যে থেকে কিছু এলিয়েন মানুষ বের হয় এবং তারা থরকে জালের মধ্যে বন্দী করে ফেলে। কিন্তু ওই টাইমে তখন সেখানে আরো একটা স্পেসশিপ এসে হাজির হয় এবং ওর মধ্যে থেকে বের হয় হচ্ছে স্ক্যাপার 142 নামের একটা মেয়ে। আর সে ওখানে উপস্থিত হয়ে বাকি সব যে এলিয়েন গুলো ছিল যারা থরকে আগেই ধরেছে তাদেরকে জানায়, এটা আমার শিকার, ভালোভাবে তোমরা যদি ওকে আমার কাছে হ্যান্ড ওভার করে দাও। কিন্তু ওইসব এলিয়েন গুলো তখন ওর কথায় রাজি হয় না। এর কারণে স্ক্যাপার নামের ওই মেয়েটি করে কি তার স্পেসশিপ এবং তার হাতে যে অস্ত্র রয়েছে ওই অস্ত্র দিয়ে সবগুলো এলিয়েনদের একবারে চোখের নিমিশে মেরে ফেলে। আর এরপর ছোট্ট একটা ডিস থরের গলায় আটকে ওটার সাহায্যে শক দিয়ে থরকে অজ্ঞান করে থরকে নিজের স্পেসশিপে উঠিয়ে সোজা হাজির হয় হচ্ছে সাকার প্ল্যানেটের রাজা গ্র্যান্ড মাস্টারের কাছে। আর ওখানে এসে সে 10 মিলিয়ন টাকার বদলে গ্র্যান্ড মাস্টারের কাছে একজন গ্ল্যাডিয়েটর বা যোদ্ধা হিসেবে থরকে বিক্রি করে দেয়। আর এখানে আমরা সাকার গ্রহের রাজা গ্র্যান্ড মাস্টার সম্পর্কে যেটা জানতে পারি, সে ইউনিভার্সের বিভিন্ন জায়গা থেকে ক্ষমতাধর লোকদের ধরে আনে এবং তাদের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে সেই লড়াই উপভোগ করে। কিন্তু থর এখানে জানায়, দেখুন আমি অ্যাসগার্ড থেকে এসেছি, আমি অ্যাসগার্ডে ফিরে যেতে চাই। কিন্তু তখনই গ্র্যান্ড মাস্টার তাকে জানায়, তুমি যদি চ্যাম্পিয়নকে লড়াইতে হারাতে পারো তাহলে আমি তোমাকে এখান থেকে মুক্ত করে দেবো। তো গ্র্যান্ড মাস্টারের সাথে থর যখন কথা বলছিল তখন সে তার ভাই লোকিকেও সেখানে দেখতে পায় যে খুব মজে এখানে রয়েছে। তো থর তো পুরো অবাক হয়ে যায় এবং ওর ভাইয়ের কাছে জানতে চায়, তুই এখানে এসে পটিয়ে নিয়েছিস, সেখানে কিভাবে আসলি, তোকে তো বন্দি করেনি। লোকি তখন বলে, আমি কি তোমার মতো গাধা নাকি, আমি অনেক কষ্টে গ্র্যান্ড মাস্টারকে পটিয়েছি, আর এই কারণে সে তোমার মতো আমাকে বন্দি বানায়নি, উল্টো খাস চামচা বাড়ি নিয়েছে। তো থর তখন বলে, তাহলে আমাকে মুক্ত কর। কিন্তু লোকি তখন বলে, দেখ আমি তোকে ব্যাপারে কোনো সাহায্যই করতে পারবো না, আর তোকে আমি খুব একটা যে পছন্দ করি ব্যাপারটা এরকমও নয়। কিন্তু যখন লোকি আর থর দুজন কথা বলছিল তখন গ্র্যান্ড মাস্টার জানতে চায় লোকির কাছে, এ তোমার কেউ, তুমি কি ওকে আগে থেকে চেনো? থর তখন বলে, হ্যাঁ এটা আমার আপন ভাই। কিন্তু লোকি ডাইরেক্ট বলে, না এটা আমার ভাই নোকে আমি চিনিও না। কিন্তু পরে গ্র্যান্ড মাস্টার যখন বেশি চাপ দেয় তখন স্বীকার করে এটা আমার ভাই, কিন্তু এটা বলে যে আমার আপন ভাই না, সৎ ভাই। তো যাই হোক, এরপর থরকে একটা জায়গায় বন্দী করে রাখা হয় আর সেখানে আরো অনেক বন্দী ছিল, যেমন একটা বন্দী ছিল পুরোটা পাথরের শৈল যার নাম হচ্ছে কর্গ। তো কর্গের সাথে থরের মোটামুটি খাতির হয়ে যায় আর কর্গের কাছ থেকে থর জানতে পারে যে গ্র্যান্ড মাস্টারের বর্তমান চ্যাম্পিয়নকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি গত 2 বছর ধরে। তো এটা শুনে থর তাকে জানায়, যদি আমার কাছে খালি আমার মিওনিয়ারটা থাকতো তাহলে আর কোনো টেনশনই থাকতো না, আমি যে কাউকে খুব সহজে হারিয়ে দিতে পারতাম। আর তখন কর্গ তাকে বলে, ঠিক আছে হাতিয়ার তো এখানে আছে, চলো তোমাকে হাতিয়ার দেখাই।
কিন্তু ওখানে পৌঁছে থর স্ক্যাপারকে দেখতে পায়। আর কর্ক তখন বলে, এই মেয়েটাকে দেখছো না, এই মেয়েটার জন্য আজ আমি এখানে বন্ধি। তো এই ধরনের অ্যাসগার্ড বাসা থেকে সবসময় পালিয়ে থাকবে। এটা শুনে থর পুরো মানে শক খেয়ে যায়। তার মানে এই মেয়েটাকেও কি অ্যাসগার্ডিয়ান? তো এটা জানার পরে থর একটু অবাক হয়ে যায়। তারপর এগিয়ে গিয়ে মেয়েটির সাথে কথা বলার জন্য যায়। আর তারপর যখন সে ওই মেয়েটির হাতের ট্যাটু দেখে তখন বুঝতে পারে যে এটা তো খালি অ্যাসগার্ডিয়ান না, অ্যাসগার্ডের সবচেয়ে প্রাচীন যোদ্ধা ভ্যালকাইরি বা ভ্যালকারিদের একজন, তার আজ থেকে 2-3 হাজার বছর পূর্বেই মনে করো লড়াইয়ের ময়দানে পুরো গায়েব হয়ে গিয়েছে। তো থর যখন বুঝতে পারে ওই মেয়েটি অ্যাসগার্ডিয়ান, তখন ওই মেয়েটিকে সে জানায়, তুমি কি জানো অ্যাসগার্ড চরম বিপদে রয়েছে, তো অ্যাসগার্ডকে বাঁচাতে তোমার হেল্প আমার চাই। কিন্তু ওই মেয়েটি তখন তাকে জানায়, দেখো এটা সাকার প্ল্যানেট, কোনো অ্যাসগার্ড প্ল্যানেট না, আর আমি কোনো ভ্যালকারি বা অ্যাসগার্ডিয়ান না, তো আমার সাথে নেক্সট টাইম আর কথা বলবে না। তো এরপর সিন শিফট হয় গ্র্যান্ড মাস্টারের দিকে এবং আমরা দেখি গ্র্যান্ড মাস্টারের কম্পিটিশন শুরু হতে চলেছে, যেখানে থর মুখোমুখি হবে হচ্ছে গ্র্যান্ড মাস্টারের যে বর্তমান চ্যাম্পিয়ন তার বিরুদ্ধে, যাকে আজ পর্যন্ত গত 2 বছরে কেউ হারাতে পারেনি। আর তখন আমরা থরকে পুরোপুরি নতুন লুকে দেখতে পাই, মানে চুল ছোট, আর সে করে কি তার যে নতুন একটা হাতিয়ার, মানে সিম্পল একটা হাতিয়ার নিয়ে এই চ্যাম্পিয়নশিপে লড়াই করার জন্য পুরোপুরি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এরপরে গ্র্যান্ড মাস্টারের যে বর্তমান চ্যাম্পিয়ন সে আসে, তাকে দেখে তো আমরা পুরো শক হয়ে যাই যে এটা ইনক্রেডিবল হাল্ক। তো থর যখন হাল্ককে দেখে তখনই তো খুব খুশি হয়ে যায়, ইয়েস ইয়েস বলে চিৎকার করতে লাগে যে হাল্ক তো আমার বন্ধু, আমরা পুরো পরিচিত, আর আমরা একসাথে মিলে অনেক লড়াই করেছি শত্রু পক্ষের বিরুদ্ধে। তো এই জন্য সে নর্মালি হাল্ককে বন্ধু হিসেবে ট্রিট করতে থাকে। বাট এখানে আমরা দেখতে পাই হাল্ক তো থরকে চিনতেই পারে না, উল্টো থরকে দেখে এত রাগ হয় যে থরকে ডাইরেক্ট মেরে ফেলারই চেষ্টা করে। আর থরও বুঝতে পারে হাল্ক তো হুশে নেই, এই জন্য থরও ডিফেন্ড করার চেষ্টা করে। কিন্তু একসময় যেটা দেখা যায়, থর হাল্কের সাথে পেরিয়ে ওঠে না, কারণ থরের হাতিয়ার তোর কাছে নেই। আর এরপর এমন একটা পর্যায়ে আসে যেখানে আমরা দেখতে পাই যে হাল্ক তো মনে করো থরকে একবারে কুত্তা মারা মারছে। তো এক পর্যায়ে যেটা হয়, থর তার চোখের সামনে তার বাবাকে দেখতে পায়, আর এর ফলে ওর ভেতর একটা এনার্জি চলে আসে এবং এরপর থর করে কি তার বজ্রের ক্ষমতা দিয়ে এক ঘুষিতে হাল্কে ছিটকে ফেলে দেয়। আর তারপর আবার শুরু হয় ফাইট, কিন্তু এবার হাল্কে মনে করে একেবারে লেটা ফেটা করে দেয় মেরে থর। কিন্তু যখন হাল্ক হারতে শুরু করে তখন গ্র্যান্ড মাস্টার করে কি থরের গলার মধ্যে যে ডিস্কটা রয়েছে সেটা দিয়ে শক দিয়ে থরকে অজ্ঞান করে দেয়, যাতে আর যে বর্তমান চ্যাম্পিয়ন হাল্ক রয়েছে সে হেরে না যায় এবং থরকে ছেড়ে না দিতে হয়। কারণ কথাই তো ছিল এই চ্যাম্পিয়নকে হারাতে পারলে থরকে ছেড়ে দেবে, মানে 2 নম্বরই করে আর কি। তো যাই হোক ওই শক খেয়ে থর তো মাটিতে লুটিয়ে পড়ে, আর এর ফলে যেটা হয় হাল্কি চ্যাম্পিয়ন হয়। আর তারপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা দেখতে পাই থর আর হাল্ককে একই রুমে রাখা হয়েছে। আর এরপর থর হাল্কের সাথে কথা বলার চেষ্টা করে এবং জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে এসেছো। আর এখানে আমরা দেখতে পাই হাল্ক কথাই বলতে পারে না, সে জাস্ট ইশারায় বোঝায় যে একটা স্পেস শিপে করে এখানে এসেছে। আর আমরা কিন্তু অলরেডি জানি অ্যাভেঞ্জারের যে এজ অফ আল্ট্রন সিনেমা আমরা দেখেছিলাম, ওই ফিল্মের লাস্টে কিন্তু হাল্ক একটা স্পেস শিপ নিয়ে পৃথিবী থেকে মনে করো চলে যাওয়ার চেষ্টা করে, কারণ হাল্ক আর আয়রন ম্যান লড়াই করে অনেক জানমালের ক্ষতি করেছিল। তো এই দুঃখে হাল্ক পৃথিবী ছেড়ে চলে আসে। তো হাল্ক মূলত ওই স্পেস শিপে করে এই প্ল্যানেটে এসেছিল আর তারপর বন্দী হয়ে গিয়েছে। আর তারপর থর করে কি হাল্ককে বোঝানোর চেষ্টা করে যে তার প্ল্যানেট হচ্ছে অ্যাসগার্ড এবং তার অ্যাসগার্ড অনেক বিপদে রয়েছে। তো হাল্ক যদি থরকে সাহায্য করে তাহলে থরও সাহায্য করবে হাল্ককে আবার পৃথিবীতে ফেরত নিয়ে যাওয়ার জন্য। কিন্তু হাল্ক তো এখন প্রতিবন্ধী, মনে করো কোনো কথাই রাজি হয় না। তো এর জন্য থর করে কি চোখ বন্ধ করে হাইমডালের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং তাদের কানেকশনও হয় এবং হাইমডাল অ্যাসগার্ডের বর্তমান সকল অবস্থা থরকে জানিয়ে দেয় এবং বলে তোমার এখন এখানে থাকা উচিত ছিল, কারণ তুমি জানো হেলা যতদিন এই অ্যাসগার্ডে থাকবে তার ক্ষমতা তত বৃদ্ধি পেতে শুরু করবে, আর এর ফলে একসময় তাকে হারানো অনেক বেশি কঠিন হয়ে উঠবে। তো হাইমডালের কাছ থেকে এই কথা শুনেই থর করে কি তার প্ল্যান মতো সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য রেডি হতে শুরু করে। আর ইতিমধ্যে সেখানে ভ্যালকারি মানে ওই মেয়েটিও চলে আসে। তো থরকে আবারও বোঝানোর চেষ্টা করে যাতে ভ্যালকারি ওকে হেল্প করে, বাট ভ্যালকারি থরের কোনো কথার পাত্তাই দেয় না, আবারও না করে দেয়। কিন্তু তখন আমরা দেখি থর চালাকি করেছে কি ভ্যালকারির কাছে যে একটা ছোট ডিভাইস ছিল সেই ডিভাইসটা চুরি করে নেয়, আর এই ডিভাইস দিয়ে মূলত থরের গলায় যে ডিস্কটা রয়েছে সেটার মাধ্যমে শক দেওয়া হতো ওকে। তো যাই হোক ওই ডিভাইসটা হাতে নেওয়ার পর থর করে কি তার ডিস্কটা খুলে ফেলে এবং এর ফলে থর পুরোপুরি স্বাধীন হয়ে যায়। আর তখনই করে কি সেখানের একটা কাচের জানালা ভেঙে সোজা পৌঁছায় হাল্কের সেই স্পেসশিপের কাছে, যে স্পেসশিপে হাল্ক এখানে এসেছিল। তো যাই হোক থর তো একাই গিয়েছিল। তো থর যখন স্পেসশিপটা চালু করবে তখনই পেছন থেকে হাল্কও সেখানে উপস্থিত হয় এবং মনে করো স্পেসশিপের 12টা বেজে উপস্থিত হয় এবং এখানে হাল্ক পুরো রেগেছিল এবং মনে হচ্ছে পুরো স্পেসশিপটা ধ্বংস করে ফেলবে এবং থরকেও মেরে ফেলবে। তো তখন হাল্ককে ঠান্ডা করার জন্য আমাদের থর করে কি নাতাশা রোম্যান আমি ব্ল্যাক উইডের একটা ভিডিও প্লে করে দেয়। আর বুঝতেই পারছো পুরুষ মানুষের যত রাগী থাক মায়া মানুষের সামনে তো দুর্বল। তো নাতাশা রোম্যানের ছবি দেখেই আমাদের হাল্ক ব্রো ধীরে ধীরে ব্রুস ব্যানারে রূপান্তরিত হয়ে যায়, মানে ছোট হয়ে যায় আর কি ছোট হয় সবই ছোট হয় আর কি। তো যাই হোক ব্রুস ব্যানার হয়ে সে প্রথমে থরের কাছে জানতে চায় সোকোভিয়া কি এখন সুরক্ষিত রয়েছে, আই মিন এজ অফ আল্ট্রনের যে সিনেমা সেই কাহিনীর কথা জিজ্ঞেস করে আর কি। তো তখন থর জানায় সোকোভিয়ার সেই ঘটনা তো আজ থেকে 2 বছর আগের কথা। তো এটা শুনে আমাদের ব্রুস ব্যানার বুঝতে পারে সেই গত 2 বছর পুরোপুরি হাল্ক রূপে কাটিয়ে দিয়েছে একরকম প্রতিবন্ধীর মতো, এবং এই 2 বছর পরে সে আবার ব্রুস ব্যানার বা মানুষের রূপান্তরিত হয়েছে। তো যাই হোক এরপর থর করে এই পুরো সিনারিওটাকে বুঝিয়ে বলে, কিন্তু ততক্ষণে গ্র্যান্ড মাস্টার করেছে কি ওদের দুজনকে ধরার জন্য লোকি আর ওই ভ্যালকারি বা স্ক্যাপারকে দায়িত্ব দিয়েছে। তো এই জন্য লোকি আর স্ক্যাপার দুজনে মিলে বেরিয়ে পড়ে থর আর হাল্ককে খোঁজার উদ্দেশ্যে। কিন্তু ওরা দুজন যখন যাচ্ছিল তখনই লোকি করে কি স্ক্যাপার মানে ওই মেয়েটির উপর দোষ চাপিয়ে দেয় যে তুমি ওদের দুজনকে পালাতে সাহায্য করেছিলে। তো এর ফলে যেটা হয় ওদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আর এই লড়াইয়ের মাঝে লোকি যখন দেখতে পায় যে স্ক্যাপারের হাতে ওই ভ্যালকারি স্ট্যাচু রয়েছে, আই মিন অ্যাসগার্ডিয়ান, তখন লোকি বলে আমি তো শুনেছিলাম অ্যাসগার্ডিয়ানের সকল ভ্যালকারিরা হেলার হাতে কুত্তার মতো মার খেয়ে মারা গিয়েছিল, কিন্তু তুমি দেখে এখনো বেঁচে রয়েছো, তুমি কি তাহলে লাস্ট
চালু করে। আর এরপরে লোকে করে কি তার জাদু ক্ষমতার সাহায্যে ওই ভ্যালকারির মাথায় হাত দিয়ে হেলার সাথে ভ্যালকারিদের যে পুরো লড়াইটা হয়েছিল সেই লড়াইটা দেখিয়ে দেয়, যে কিভাবে হেলার সমস্ত ভ্যালকারিদের নৃশংসভাবে মেরেছিল এবং তাদের মধ্যে থেকে সে কিভাবে বেঁচে গেল। তো এই সবকিছু দেখার পরে স্ক্যাপারের যে স্মৃতি ছিল সেটা আবার চাঙা হয়ে ওঠে এবং সে তখন সিদ্ধান্ত নেয় সে নিজে হেলাকে মেরে তার বাকি সব সাথীর মৃত্যুর বদলা নেবে। তো এই জন্য স্ক্যাপার করে কি সোজা থর আর ডক্টর ব্রুস ব্যানারকে নিয়ে আসে তার রুমে। আর রুমে আনলে আমরা দেখতে পাই লোকিকে বন্দী করে রাখা হয়েছে। তো এরপর সবাই মিলে প্ল্যান করতে থাকে এখান থেকে তারা পালাবে কিভাবে, কিন্তু এখান থেকে পালানোর জন্য তাদের একটা স্পেসশিপ দরকার। তো এটা শুনে লোকি জানায় আমি তোমাদের এই কাজে হেল্প করতে পারি, কারণ আমি জানি গ্র্যান্ড মাস্টার তার স্পেসশিপ কোথায় রাখে। তবে তারপরে লোকি এমন একটা পার্সন, ওর হচ্ছে প্রচুর মুড সুইং হয়, ও কখন কোন দিকে পোল্টি নেবে এটাও নিজেও যায় না। তো ওকে কেউ বিশ্বাস করতে চায় না, তবে তারপর আর কোনো উপায়ও নেই, কারণ বিশ্বাসঘাতক লোকরা কাজেরও হয় বেশি, মেধাবীও হয় বেশি, এটাও বাস্তবতা। তো যাই হোক, বাধ্য ওর এরপর লোকির সাহায্য নেয় আর লোকিকে সঙ্গে নিয়ে ওরা রওনা হয় স্পেসশিপ উদ্ধারের মিশনে। আর অন্যদিকে ভ্যালকারি পৌঁছে যায় সেই সমস্ত এলিয়েনদের কাছে যাদেরকে গ্র্যান্ড মাস্টার লড়াই করার জন্য আটকে রেখেছিল, মানে ওদেরকে সাহায্য নেবে। আর ওখানে বসে স্ক্যাপার বা ভ্যালকারি করে কি কর্গ বাকিদেরকে মুক্ত করে দেয়, আর ওরাও করে কি গ্র্যান্ড মাস্টারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। মানে কর্গ যখন মারামারি করবে এখানে, সেই সুযোগে স্ক্যাপার থর ওরা পালিয়ে যাবে। আর ওদিকে আমরা দেখি লোকে তো থর কিনে স্পেসশিপের কাছে গিয়েছে, কিন্তু তখনই এবার থরের সাথে বিশ্বাসঘাতকতা করা শুরু করে। কিন্তু বুঝতে হবে এবার থর পুরো প্রিপেয়ার্ড ছিল, আর এর জন্য থর আগে ভাগে লোকের শৈলেই ওই ডিস্কটা লাগিয়ে রেখেছিল, আর ওটার সাহায্যে ওকে শক দিয়ে স্পেসশিপ নিয়ে সোজা বাইরে বেরিয়ে আসে। তো যাই হোক, এখানে স্ক্যাপার থরা যখন স্পেসশিপ নিয়ে বেরিয়ে আসে তখনই লক্ষ্য করে গ্র্যান্ড মাস্টারের যে এয়ারফোর্স রয়েছে তারা অন্য সব স্পেসশিপ নিয়ে ওদের উপর হামলা করতে শুরু করেছে। তো এরপর আমরা এখানে স্পেসশিপের কিছু ফাইট দেখি, কিন্তু এট লাস্ট ওরা কোনোভাবে সেখান থেকে বেঁচে একটা ওয়ার্ম হোলের মাধ্যমে রওনা হয় অ্যাসগার্ডের উদ্দেশ্যে। ওয়ার্ম হোল মানে এখানে বোঝানো হয়েছে মনে করো পোর্টালের মতো কোনো একটা কিছু। আর ওদিকে আমরা দেখি গ্র্যান্ড মাস্টারের কাছে আটকে থাকা যত সব এলিয়েন ছিল তারা সবাই গ্র্যান্ড মাস্টারের বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে থাকে এবং এক পর্যায়ে তার লোকের কাছে এসে হাজির হয়। তো লোকে এখানে আবার তার রূপ চেঞ্জ করে, লোকে আবার তখন ওদের পক্ষে আসে এবং বলে সবই ঠিক আছে, তোমাদের একজন লিডার দরকার, এখন থেকে আমি তোমাদের লিড করবো। মানে চিন্তা করো, দল চেঞ্জ করতে সময় লাগে না। মানে আমি বলেছি না যে যারা বিশ্বাসঘাতক তারা মেধাবীও হয় বেশি, কাজেরও হয় বেশি। তো যাই হোক, এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই স্কার্স হেলার আদেশ অনুযায়ী সকল অ্যাসগার্ডিয়ানদের ওর সামনে হাজির করেছে এবং এখান থেকে হেলা জানতে চায় ওই বাইফ্রস্টের তরলটা কোথায় রয়েছে। তো যখন কেউ জবাব দেয় না তখন হেলা করে কি একটা সাধারণ সুন্দর মেয়েকে সবার সামনে নিয়ে আসে মেরে ফেলার জন্য, আর তারপর অর্ডার দেয় ওই মেয়েটিকে মেরে ফেলার জন্য সবার সামনে। তো ওই মেয়েটিকে যখন প্রায় মেরে ফেলাই হবে তখন যে ছেলেটা ওই মেয়েটিকে পছন্দ করতে আর কি, সে সামনে চলে আসে এবং বলে যে ওই তরলটা চুরি করেছে হচ্ছে হাইমডাল, আর এর সাথে সাথে হাইমডালের লোকেশনটাও জানিয়ে দেয়। তো এর ফলে হেলা সেখান থেকে তথ্য পেয়ে সোজা অবস্থিত হয় সেই গুহায় যেখানে হাইমডাল লুকিয়ে রয়েছে। কিন্তু এখানে আমরা একটা জিনিস জানি, হাইমডাল কিন্তু ভবিষ্যতের ভীষণ দেখতে পায়। তো এই জন্য সে আগে থেকেই বুঝে গিয়েছিল যে হেলা খুব তাড়াতাড়ি এখানে আসতে চলেছে। তো এই কারণে হাইমডালের সাথে যতজন সাধারণ প্রজা ছিল তাদের সবাইকে নিয়ে হাইমডাল নিজেই রওনা হয় বাইফ্রস্টের উদ্দেশ্যে, যাতে এইসব লোকদেরকে নিয়ে বাইফ্রস্টের মাধ্যমে ওরা অন্য কোনো গ্রহ গিয়ে পালাতে পারে। আবার এতক্ষণে আমাদের থর এবং আমাদের হাল্ক এবং ভ্যালকারিও অ্যাসগার্ডে এসে উপস্থিত হয়, আর তখন থর ব্রুস ব্যানার হাল্ক এবং ভ্যালকারিকে বলে যে আমার প্রজাদের আমার বাঁচাতে হবে। তো এই কথা বলে সোজা চলে যায় হচ্ছে রাজপ্রাসাদে ওর বোন হেলাকে আটকানোর জন্য। তো রাজপ্রাসাদে পৌঁছে আমাদের থর করে কি সিংহাসনে বসে এবং ওর হাতে একটা হাতিয়ার নিয়ে মাটিতে কয়েকটা টোকা মারে এবং হেলাকে আসার জন্য আহ্বান জানায়। তো এর ফলে হেলা সেখানে উপস্থিত হয়, আর উপস্থিত হওয়ার পরেই শুরু হয় তাদের দুজনের তুমুল লড়াই। আর অন্যদিকে আমরা দেখতে পাই হাইমডাল যখন সমস্ত প্রজাদের নিয়ে বাইফ্রস্টের রাস্তায় পৌঁছায় তখনই তারা লক্ষ্য করে যে বাইফ্রস্ট পাহারা দিচ্ছে হেলার সেই দৈত্যাকার নেকড়ে ফেনরিস, আর এর সাথে ওই ডেড আর্মি তো ছিলই। তো এই ডেড আর্মি এবং নেকড়ে ফেনরিস যখন সাধারণ জনগণদের দেখে তাদের আক্রমণ করার জন্য এগুতে থাকে, আর ওই টাইমে ভ্যালকারি এবং ব্রুস ব্যানার হাজির হয় সেখানে স্পেসশিপ নিয়ে এবং ওদের উপর গুলি চালাতে শুরু করে। কিন্তু দেখা যায় গুলি ওদের উপর কোনো প্রভাবই ফেলছে না, ভয় নেকড়েকে আটকানো যাচ্ছে না। তো তখন আমাদের হাল্ক সিদ্ধান্ত নেয় সে নিজে ওই স্পেসশিপ থেকে লাফ দিয়ে নামবে এবং ওই নেকড়ের সাথে লড়াই করবে। তো ভ্যালকারি তখন এই কথা শুনে হাল্ককে বলে, আমাদের ব্রুস ব্যানারকে বলে তোমার মাথা ঠিক আছে তো, এর আগে কিরকম কখনো করেছো? আমাদের ব্রুস ব্যানার তখন পাট নিয়ে বলে হ্যাঁ কতবার করেছি। কিন্তু এরপর আমাদের ব্রুস ব্যানার যখন লাভ দেয়, এটা একটা ফানি দৃশ্য ছিল। মানে অ্যাকচুয়ালি মার্ভেলের সিনেমাগুলো তো বুঝতেই পারছো পয়সা ওসুল পুরা। তো এই সিনেমার এই পার্টটুকু আমার খুব ফেভারিট একটা পার্ট আর কি। তো আমাদের ব্রুস ব্যানার যে স্পেসশিপ থেকে লাভ দেয় ও আর হয় কি হাল্ক হয় না, ও মানুষ হয়ে পরে হাড্ডি গুড্ডি একেবারে ভেঙে যায়। তো নেকড়েটা তখন সামনে সে ভাবে এই মরাটা কই থেকে আসলো। তো নেকড়েকে গুরুত্ব না দিয়ে যখন অ্যাটাক করতে যায় তখন পেছন থেকে আমাদের হাল্ক আটকে ধরে, আর এরপর শুরু হয় ওই নেকড়ে ভার্সেস হাল্কের সেই লেভেলের একটা লড়াই। আবার এইদিকে ওই ডেড আর্মিদের সাথে হাইমডাল এবং সাধারণ লোকদেরও মনে করে লড়াই শুরু হয়ে যায়, কিন্তু এরা তো আর যোদ্ধা ছিল না। তো এই জন্য হেলার ওই সব ডেড আর্মিদের সাথে হাইমডাল পেরিয়ে উঠছিল না। তো তখনই এখানে হাজির হয় হচ্ছে কর্গের গ্রুপ এবং মূলত লোকে ওদেরকে লিডারশিপ করে এখানে নিয়ে এসেছে বড় একটা স্পেসশিপ নিয়ে থরকে সাহায্য করার জন্য। মানে সিরিয়াসলি আমি তো বলেছি যে লোকে যে এত মুড সুইং হয়, মানে অনেকে বলে যে মেয়েদের মন কখন কি হয় কিছুই বলা যায় না, কিন্তু অ্যাকচুয়ালি এটা মেয়েদের মন হবে না, এটা হবে হচ্ছে লোকের মন। কখন কি ও করবে কখন কি ও না করবে এটা কেউ প্রেডিক্ট করতে পারে না। আর অন্যদিকে আমরা দেখি থর তো হেলার সাথে ফাইট করতে করতে একটা সময় চোখ হারিয়ে ফেলে, আর তখন থর বুঝতে পারে যে ওর ক্ষমতার সাথে আমি পেরে উঠবো না, সম্ভব না। আর তখনই করে কি থর তার বাবার শরণাপন্ন হয় এবং ওর বাবাকে বলে হেলা তো খুবই শক্তিশালী, আমি আমার হাতুড়ি ছেলের সাথে লড়াই করতে পারবো না, সম্ভব না। আর তখন ওর বাবাকে বলে তুই কি করাতের দেবতা না হাতুড়ির দেবতা না বজ্রের দেবতা, গাধা তুই
হচ্ছিস বজ্রের দেবতা, আর ওই হাতুড়িটি তোকে দেওয়া হয়েছে শুধুমাত্র তোর শক্তি কন্ট্রোল করার জন্য। ওটা তোর শক্তির উৎস না, তোর শক্তির উৎস তুই নিজেই। কিন্তু থর তখন বলে, বাবা অনেক দেরি হয়ে গিয়েছে, এখন অ্যাসগার্ডকে আর কোনোভাবেই বাঁচানো পসিবল নয়। আর তখন ওর বাবাকে উত্তরে জানায়, অ্যাসগার্ডিয়ানরা যেখানে থাকবে সেখানেই অ্যাসগার্ড হবে, তুমি যেখানেই যাও তোমার প্রজাদের তুমি এই বিপদ থেকে উদ্ধার করো। আর তখনই দেখা যায় থর করে কি তার লাইটনিং পাওয়ার ইউজ করে, ওই বজ্রের পাওয়ার ইউজ করে হেলার উপর আক্রমণ করে এবং সোজা পৌঁছে যায় বাইফ্রস্টের রাস্তার সেই মাঝখানে, মানে ও সাধারণ প্রজাদেরকে উদ্ধার করবে। আর ওখানে আমরা দেখতে পাই লোকি, ভ্যালকারি, থর সবাই মিলে হেলার সৈন্যদের বিরুদ্ধে লড়াই করতে করতে এক এক করে শেষ করতে থাকে। আর এরই সাথে সমস্ত যে সাধারণ অ্যাসগার্ডিয়ান ছিল তাদেরকে ওই লোকির বিশাল স্পেসশিপে তুলতে শুরু করে। কিন্তু তখনই সেখানে হেলা অবস্থিত হয়, আর থর অলরেডি জানে যে সে হেলাকে কোনোভাবে আটকাতে পারবে না, এটা সম্ভব নয়। তো এখন কি করা যায়? আর তার সাথে ওর বাবা আরেকটা কথা বলেছে যে যেখানে অ্যাসগার্ডিয়ানরা থাকবে সেটাই অ্যাসগার্ড হবে। আর তার সাথে ওর বাবা এটাও বলেছিল যে ভবিষ্যৎ কোনোভাবেই পাল্টানো সম্ভব নয়। আর ভবিষ্যৎবাণীটা ছিল হচ্ছে র্যাগনারক এই অ্যাসগার্ডকে ধ্বংস করে দেবে। তো তখনই থরগরিকে লোকিকে আদেশ দেয় যে রাজপ্রাসাদের সংরক্ষণ করা স্যাটারের যে মুকুটটা রয়েছে সেটা ইটার্নাল ফ্লেমে দিয়ে আসো, যাতে র্যাগনারকের সৃষ্টি হয় এবং সেই অ্যাসগার্ড ধ্বংস করে এবং তার সাথে হেলাও ধ্বংস হয়ে যায়। তো লোকে ওর প্ল্যান বুঝতে পারে এবং বুঝতে পেরে সোজা করিকে রাজপ্রাসাদে পৌঁছায় এবং স্যাটারের মুকুটটি ইন্টারনাল ফ্লেমে রেখে দেয়। আর এর ফলে সেখান থেকে জন্ম নেয় র্যাগনারক এবং তারপরে সে পুরো অ্যাসগার্ডকে ধ্বংস করতে শুরু করে। কিন্তু এটা দেখে হেলা মারাত্মক ক্ষেপে যায় এবং সে অ্যাসগার্ডকে রক্ষা করার জন্য তার সামনে গিয়ে তার সাথে লড়াই করা শুরু করে দেয়। আর আমরা হাইমডালের কাছ থেকে অলরেডি কিন্তু জেনেছি যে এই অ্যাসগার্ডই হচ্ছে হেলার ক্ষমতার উৎস, অ্যাসগার্ড না থাকলে হেলাও থাকবে না। তো এখানে হেলা আর র্যাগনারক যখন লড়াই করছিল তখন আমাদের যে পাগলা থর রয়েছে ওই ফেন্ডিস বা ডেক্রির সাথে লড়াই শেষ করে র্যাগনারককে অ্যাটাক করতে যায়। কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবতা হচ্ছে হেলার সাথেই পেরে ওঠা সম্ভব না, আর র্যাগনারক তো আরো বেশি শক্তিশালী। তো থর তখন ওকে বোঝায়, ভাই ঝামেলা বাজাইস না, এখান থেকে আমাদের পালাতে হবে, ওরা লড়াই করে মরুক। তো ওকে বোঝানোর পরে হালকে নিয়ে ভ্যালকারি আর থর পৌঁছে যায় সোজা স্পেসশিপটিতে, আর তারপর সেখান থেকে ওরা পালিয়ে যেতে শুরু করে। আর তখন ওরা লক্ষ্য করে যে র্যাগনারক পুরো অ্যাসগার্ডকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে, আর এই অ্যাসগার্ডের সাথে হেলাও পুরোপুরি শেষ হয়ে যায়। তার মনে বাবার কথাই সত্য হয়, ভবিষ্যৎবাণী কোনোভাবেই চেঞ্জ করা সম্ভব না। আর এরপর আমরা দেখতে পাই ওই স্পেসশিপে করে সমস্ত অ্যাসগার্ডিয়ানরা রওনা হয় পৃথিবীর উদ্দেশ্যে, মানে পৃথিবীর জনসংখ্যা বাড়াবে ভাই, সিরিয়াসলি। তো এখানে মূল সিনেমাটা শেষ হয়ে যায়, বাট মিড ক্রেডিট সিনেমা দেখতে পাই ওই স্পেসশিপটি পৃথিবীর দিকে রওনা হওয়ার সময় বিশাল আকারে একটা অজানা স্পেসশিপ ওদের সামনে এসে হাজির হয়, মানে আরেক বিপদ সামনে। আর তারপর পোস্ট ক্রেডিট সিনেমাতে দেখানো হয় গ্র্যান্ড মাস্টার তার সমস্ত ক্ষমতা হারিয়ে তার যে নিপীড়িত শোষিত প্রজারা ছিল তাদের মুখোমুখি হয়েছে, এবং বুঝতেই পারছো গ্র্যান্ড মাস্টারের পেছন দিয়ে এখন বাস যাবে আর কি। আর এখানে এই সিনেমাটা শেষ হয়ে যায়। তো যাই হোক, অসাধারণ একটা সিনেমা ছিল, কিন্তু এই সিনেমার একটা বিষয়ের সাথে আমি একমত নেই, সেটা হচ্ছে ভবিষ্যৎবাণী কখনোই মিথ্যা হয় না। আর আমি সিরিয়াসলি এই মতবাদের সাথে একমত নেই, কারণটা হচ্ছে আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার খালাতো ভাইয়ের দাদা ছিল যে আর কি কবিরাজি লাইনে ছিল, উনি হাত দেখতে পারতেন, মানে যেরকম আমাকে বলেছিলেন। তো উনি আমার হাত দেখে যে কয়টা বললেন যে তুমি মাস্টারবেট করো, তোমার এই সমস্যা আছে, আমি বললাম হ্যাঁ সত্যি সত্যি। আর তারপর উনি আরেকটা কথা বলছিলেন যে ভুলেও কিন্তু কোনো মেইলি ব্যাপারে যেও না, কারণ তোমার হাতে লেখা রয়েছে তুমি মেইলি ব্যাপারে যাবে, তারপর সেখানে ধরা খাবে, মানুষ তোমাকে পিটিয়ে জোর করে বিয়ে দিয়ে দেবে। তো এই ভয়ে আমি জীবনে মেইলি ব্যাপারে যাই। কিন্তু এরপর যখন ভার্সিটি লাইফে মোটামুটি বয়স যখন হয়ে গিয়েছে, তারপর যখন তার সাথে আমার দেখা হয়েছিল, উনি আমাকে বলেছিলেন যে আমি তো তোমার দাদা লাগে, তোমার সাথে মজা করছিলাম। ভাই সিরিয়াসলি এরকম ভবিষ্যৎবাণী কোনো মজার বিষয় হলো? তো যাই হোক, উনি এখন বেঁচে নেই, আল্লাহ ওনাকে বেঁচতে নসিব করুক, বাট ওনার এই কথাটা আমার সারা জীবন মনে থাকবে আর কি। যাই হোক, ভালো থেকো সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।